তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেই সব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আমাদের আজকের আলোচনার বিষয় ঢাকা দিল্লির সম্পর্ক শীতল নাকি উষ্ণ হচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদ আজম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এনসিপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তুটা সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক উষ্ণ নাকি শীতল নাকি উষ্ণ হচ্ছে, এই প্রশ্ন। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই, বা ঢাকা মানে ভারত বাংলাদেশ, সেই 47-এর পূর্ব যে ভারতবর্ষের ছোট্ট একটা অঞ্চল ছিল পূর্ব বাংলা, সেটাই কিন্তু আজকে বাংলাদেশ। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মাধ্যমে শেষ পর্যন্ত আমরা এই ভূখণ্ডটি পেয়েছি। মানে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে অসাধারণ বন্ধুত্বের ভূমিকায় ছিলেন আমাদের এই প্রতিবেশী দেশ ভারত। এবং ছোট্ট একটু অংশ মিয়ানমার, তাকে বাদ দিলে অলমোস্ট গোটা দেশের চারিদিকেই ভারত। সে কারণে ভারতের সাথে বাংলাদেশের একটা শান্তিপূর্ণ সহাবস্থান আমরা সবসময় প্রত্যাশা করে আসছি, এবং দীর্ঘ 55 যাবৎ স্বাধীনতার পর থেকে এই লড়াইটাই আমাদের চলছিল। ইভেন আমরা যখন মনে করি যে শেখ হাসিনার সাথে সম্পর্ক ভালো ছিল সবচেয়ে, তখনও কিন্তু আমরা দেখছি যে সীমান্তে হত্যা হয়। তারপরে যাই হোক, চলে গেলেন শেখ হাসিনা, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলেন ইউনূস সরকার আসার পর আমরা দেখলাম যে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেল। তখন আমরা কিন্তু শুনলাম যে ভারত থেকে এমন বার্তাও আসছে, নির্বাচিত সরকার আসলে আমাদের দুই দেশের মধ্যে কাজকর্ম অব্যাহতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু আলটিমেটলি এই নির্বাচিত সরকার আসার পরও খুব একটা পরিবর্তন কিন্তু আমরা দেখছি না। এবং আমরা সম্প্রতি খুব রিসেন্ট যদি যাই, তাহলে আমরা দেখব যে গতকালকে একটা স্টেটমেন্ট আজকের পত্রিকা আসছে দীনেশ ত্রিবেদীর। উনি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি, এবং এই দুইজন যদি একসাথে বসে তাহলে নাকি অনেক সমস্যার সমাধান হবে। তার আলোকে, তার ভিত্তিতে আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহেবের সাথে উনি সাক্ষাৎও করেছেন, এবং তারপর ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে। ওখানে যে বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে, সেই বিষয়টা হলেই যে বিশেষ করে প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনাটার প্রতি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যদি আমরা চিন্তা করি, ভারতের সাথে কিন্তু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে দুই দেশের সীমান্ত আছে আমাদের বাণিজ্য, আছে পানি বন্টনের বিষয়, আছে নিরাপত্তা সহযোগিতা, ইভেন বিদ্যুৎ সংক্রান্ত বিষয় তাদের সাথে আমাদের একটা। সেই সব বিবেচনায় আমাদের যে সম্পর্কটা থাকার কথা, সেই সম্পর্কটা আছে কি না, বা সেই সম্পর্কটি আগের তুলনায় শীতল হতে হয়েছে নাকি উষ্ণ হচ্ছে, এই বিষয়টা থেকে আপনার কাছে শুরু করে জানতে চাই। ধন্যবাদ। আমারও খুব ফেভারিট টপিক এটা নিয়ে কথা বলা। তো আমিও একটু ব্যাকগ্রাউন্ডে যাই। তো 2001 থেকে 2006 বিএনপির যে শাসনামল ছিল, তখন সামহাও বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুব একটা ভালো থাকেনি। তো যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার আসলো, আওয়ামী লীগ সরকার খুব ভারতকে খুব কাছে টেনে নিল। কাছে টানাটা এমন ছিল যে অলমোস্ট তাদের দাসত্বে পরিণত করার মতো একটা ব্যাপার ছিল, যে ইন্ডিয়া যা বলবে তাই, এবং সেই অনুযায়ী ইন্ডিয়াও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপ দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইটস অ্যান ওপেন সিক্রেট। তো ইন্ডিয়ায় তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। পরবর্তীতে কংগ্রেস থেকে যখন বিজেপি আসলো, তখন ধারণা করা হয়েছিল যে হয়তো এই অবস্থার পরিবর্তন হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল বিজেপি একটা যে হিন্দুত্ববাদের যে একটা নতুন সূচনা করলো, সেখানে তারা এমন একটা গভর্নমেন্ট চায় বাংলাদেশে বা আশেপাশের দেশে, যেখানে তারা পাপেট হয়ে থাকবে। শেখ হাসিনা সেটাই করলেন, দেশকে তুলে দিলেন। তার পররাষ্ট্রমন্ত্রী এসে বললেন যে আমরা ভারতকে বলে এসেছি যে আমাদের আরও কিছুদিন ক্ষমতায় থাকতে হবে, এটা ভারতের জন্য ভালো। তো এই ধরনের কথাবার্তা ওপেন চলতে থাকলো, এবং আমরা চুক্তিগুলোও দেখেছি সেই সময় যে অসম চুক্তি হতো। যেমন ওয়ান অফ দ্য এক্সাম্পল ইজ আদানি চুক্তি। তিস্তা নিয়ে কোনো কথা হতো না, যা বলতেন শেখ হাসিনা মেনে নিতেন। তো এই সব কিছু মিলায় ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্কটা খুব ভালো থাকার মেইন কারণটাই ছিল যে
শেখ হাসিনা কোনো জায়গায় নেগোশিয়েট করতেন না, যার কারণে আপনি যেটা বললেন যে তখনও সীমান্তে হত্যা হতো, এটা নিয়ে আসলে খুব বেশি উচ্চবাচ্য শেখ হাসিনা বা তার সরকার করেন নাই। তো পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন খুব মানে জোরালোভাবে মানুষের যে এত বছরের 17 বছরের ক্ষোভ ছিল সেটা ওপেন হয়ে আসলো। কিন্তু সেই ওপেন হওয়াটাতে ভুলের জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা, আপনি যেটা বললেন যে মায়ানমার বাদে বাকি সব জায়গায় আমরা ইন্ডিয়া পরিবেষ্টিত, তো ইন্ডিয়াকে খেপিয়ে কোনো কিছু করার আসলে কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আপনার ওয়ার্ল্ড পলিটিক্সটা চিন্তা করতে হবে। ওয়ার্ল্ড পলিটিক্সে আমরা যদি টপ চিন্তা করি এই মুহূর্তে ইউএসএ, চায়না, তার বাইরে দুইটা শক্তি হচ্ছে রাশিয়া আর ভারত। এর মধ্যে ভারতের আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলোকে ভারত কন্ট্রোল করার একটা সবসময় চেষ্টা করবে, এবং এই মুহূর্তে এখন ইন্টারন্যাশনাল পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বড় এই শক্তিগুলোকে খেপিয়ে ছোট দেশগুলোর বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। যেমন আপনি একটা ছোট এক্সাম্পল, এই যে ভেনেজুয়েলাতে যেটা হলো যে তাদের আপনার হেড অফ স্টেটকে উঠিয়ে নিয়ে চলে গেল ইউএসএ। তো এই জিনিসগুলোর জন্য ডিপ্লোম্যাসি ইজ ভেরি মাচ নেসেসারি, যে আমরা ডিপ্লোম্যাটিকভাবে কিভাবে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে পারি। এই জায়গায় ইন্টারিম গভর্নমেন্টের ভুলটা যেটা ছিল, যেমন আমি কয়েকদিন আগে আবার পড়লাম যে ডক্টর ইউনূস নাকি চেয়েছিলেন যে ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, কিন্তু দেখা গেল তখন এই যে আমার সহ আলোচক ও সেই দল থেকেই যে তাদের যে নেতারা ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তারা খুব বেশি অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা শুরু করলেন। ঠিক আছে, অ্যান্টি ইন্ডিয়ান কথাকে আমি মানে বলছি না যে তারা ভুল করেছেন, কিন্তু আমার নিজের বাস্তবতাটা বুঝতে হবে। আমি শাহবাগে দাঁড়িয়ে ইন্ডিয়া দখল করে ফেলতে পারবো না। ওদের নিউক্লিয়ার পাওয়ার আছে, আমাদের প্লেনগুলোও ঠিক মতো চলে না, শেখ হাসিনা যে অবস্থা করে গিয়েছে। তো এই অবস্থায় আমাদের উচিত ছিল যে ওই সময় ভারতের সাথে একটা ভালো সেটেলমেন্টে আসা, যে না, আগে যে জিনিসগুলো হয়েছে ভুল হয়েছে, এখন ইতিবাচকভাবে এগিয়ে আসার জন্য কি করতে পারি। কিন্তু সেটা না করে এত বেশি ভারত বিরোধী বিবৃতি দেওয়া হলো যে ভারতেরও একটা নেগেটিভিটি ক্রিয়েট হলো। এবং সেই সময় আমিও কিন্তু মানে আমার দলের পক্ষ থেকে আমিও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে কথা বলতাম, সেই সূত্রে আমার ভারতের প্রতিনিধিদের সাথেও কথা হচ্ছে, এবং তাদের কথাও একটা ছিল যে মানে বাংলাদেশের মানুষের রাগ থাকতে পারে, কিন্তু এটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সরকারের পর্যায়ে মানে তোমরা আমাদের কোনো পাত্তাই দিবা না, এটা তো হতে পারে না। এবং ইন্ডিয়া মানে দিন শেষে আমরা কিন্তু মানে তোমার জন্য আমি বসে নাই, এরকম একটা ভাব ওদের তো থাকবেই, বিকজ তারা মানে বার্গেনিং পাওয়ারে তারা আমাদের থেকে স্ট্রঙ্গার পজিশনে আছে। তো এই বাস্তবতাটা এই বাচ্চারা বুঝতে পারে নাই। তারা অনেক কথাবার্তা বলতো, এগুলো নিয়ে অনেক প্রবলেম হতো। তো বর্তমান সরকার যখন আসলেন, আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিচক্ষণতা। উনি রিয়েলাইজ করলেন যে ইন্ডিয়াকে আমাদের দরকার, কিন্তু আমি যদি শুরুতেই ইন্ডিয়াকে সবকিছু দিয়ে দিই তাহলে ইন্ডিয়া আবার আমাকে আমার মানে সেই দাসত্বের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা থেকে উনি কিন্তু প্রথমে সবগুলা মানে শক্তির সাথে অ্যালাইন করার একটা পদক্ষেপ নিলেন। আমরা দেখলাম উনি চায়না গেলেন, প্রথমে ইউএস এর প্রতিনিধি আসলো, তাদের সাথে কথা হলো। ইন্ডিয়াতেও হয়তো উনি যাবেন। ইন্টারিম গভর্নমেন্টের তুলনায় এই মুহূর্তে অবস্থাটা কিছুটা বেটার, কারণ তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুব সুন্দর করে বলছেন যে আমাদের চাওয়া পাওয়া কি এই মুহূর্তে। গতকালকে এবং আজকে যে মিটিংগুলো হয়েছে তার থেকে দুইটা জিনিস স্পষ্ট হয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এবং সেটা প্রপার চ্যানেলে। শেখ হাসিনা তার মতো উড়ে চলে আসবে সেটা না, আমাদের যে বাইল্যাটারাল চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। এবং দ্বিতীয়ত শহীদ ওসমান হাদির যে কিলাররা বসে আছে ভারতে, তাদেরকে ফেরত দিতে হবে। এই দুইটা জিনিসের উপর এই মুহূর্তে প্রেশার দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আমরা আমাদের মানে পজিশনটা ক্লিয়ার রাখলাম যে না, আমি এই জিনিসগুলো চাচ্ছি। আমি কিন্তু ইন্ডিয়ার কাছে মাথা নত করিনি, আবার ইন্ডিয়ার সাথে আমি বসে কথাও বলছি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় কথা বলাটা ছিল না। সব বক্তৃতা হতো ওই যে শাহবাগে অথবা আপনার এখানে ওখানে কথা হতো, কিন্তু বসে কথা বলার যে সিস্টেম ওটাই উনি করলেন, করে বাংলাদেশের সম্মানটাকে রাখলেন। এখন কথা হচ্ছে যে মেইন ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মাঝখানে যে আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামটাতে আবার সন্দেহের জন্ম দিয়েছে যে ইন্ডিয়ার আসলে কতটুকু সদিচ্ছা আছে। এখন আমার বিশ্লেষণ থেকে আমি মনে করি যে ইন্ডিয়া এটা একটা খোঁচা মারলো সরকারকে, কারণ ইন্ডিয়া দেখলো যে আগে চায়নার সাথে দেখা করেছে, আমার এখানে আসলো না, আমি দাওয়াত দিলাম তারপরেও আসলো না। ওই জায়গাটা থেকে ইন্ডিয়াও খোঁচা মারলো যে না, তোমার দেশে আনরেস্ট ক্রিয়েট করার মতো শক্তি আমার কাছে আছে। তো এইটা এখন একটা ট্রিকি সিচুয়েশন, ট্রিকি ডিপ্লোম্যাসি। আমি অনেক কথা ওপেন বললাম। এই ট্রিকি ডিপ্লোম্যাসিতে
ইন্ডিয়াও তাদের পাওয়ার বুঝিয়ে দিল, আবার আমরাও বুঝিয়ে দিলাম যে আমরা যেরকমই হই ভৌগোলিক অবস্থান থেকে তোমাদেরও আমাদেরকে দরকার আছে। সো তুমি আমাকে একদম ডিসরিগার্ড করে থাকতে পারবা সেটাও না। কাজে তুমি আমার দেশের জনগণের সাথে সম্পর্ক করো, পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল পার্টির সাথে না। সেই জায়গাটা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বার্তা দিয়েছেন, এখন আমরা অপেক্ষা করব যে পরবর্তীতে ভারতীয়রা আমাদেরকে কি রেসপন্স করেন। আমি মনে করি যে ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সেরকম কোনো রাইভালারি আছে এরকম কিছু না। সরকারের কিছু ভূমিকার জন্য আজকে ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়েছে। হ্যাঁ, তবে এই বিষয়ে আমি আরও আলাপ করব, জি, কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে ভারতের যে হাই কমিশনার আমাদের এখানে আছেন দীনেশ ত্রিবেদী, উনি অলরেডি বলেছেন যে দুইজন প্রধানমন্ত্রী যদি একসাথে বসে তাহলে নাকি অনেক সমস্যার সমাধান হবে। এই বিষয়গুলো আমি আলোচনা করব। তবে আলোচনার করব তার আগে আমি এখনও আজকে যে পরিবেশ আবহাওয়াটা আমি দেখলাম, সেই আবহাওয়ার কারণে আমার মনে হয় এখনও হুমায়রানুর একটু জটিলতার মধ্যে আছে, হয়তো জ্যাম ট্যামে আছে। তো সে আসলেই আমরা তাকে ইন্ট্রোডিউস করাই দিব। তার আগে আমরা আজকের একটা প্রতিবেদন দেখে আসি। জি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর ভারতের হাই কমিশনারের বক্তব্যে উঠে আসে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে, আর দুই দেশই চায় লোকেরা, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। তবে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দিবে। সম্প্রতি শেখ হাসিনার 5 আগস্টের ঘটনা নিয়ে বক্তব্যের বিষয়েও বৈঠকে আলোচনায় আসে। তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে ভারত আশ্বস্ত করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ও শক্তিশালী করার বার্তা দুই পক্ষের বক্তব্যই স্পষ্ট। এখন দেখার বিষয় শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর ইস্যুতে দিল্লির পরবর্তী পদক্ষেপ কি হয়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখলাম, ফিরে আসলাম আবার আলোচনায়। দর্শকদের জানা গেছে এখনও হুমায়রা আমাদের মাঝে এসে পৌঁছায়নি। তার আগে প্রতিবেদনটা দেখলাম। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এখানে দেখলাম দুটো জিনিস খুব এস্টাবলিশড হলো। একটা হলো জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিচ্ছে দুই দেশের হাই কমিশনার সাহেব, যেটা বললেন যে দুই দেশের জনগণের ভিতরে একটা মধুর সম্পর্ক ওরা চাচ্ছেন এবং দুই দেশের জনগণই প্রত্যাশা করেন বলে উনি বলছেন। পাশাপাশি আর একটা কথা বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা গুরুত্ব পেয়েছে এখানে। তা এখন আপনার কাছে কি মনে হয় যে আজকে, এবং উনি আরেক জায়গায় বলছেন আমার পত্রিকায় যে বা আমাদের আজকের প্রধানমন্ত্রীকে উনি জনবান্ধব সরকার হিসাবে উল্লেখ করেছেন। সব কিছু মিলে যেহেতু প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক দরকার, আপনিও বললেন, তাহলে বাংলাদেশের নতুন সরকার কি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে? একইভাবে ভারতও কি আগ্রহী? প্রথমত ভারতের আগ্রহটা কিন্তু স্পষ্ট। ভারতের সাথে আমি যেটা বললাম যে ওনাদের এই টপ ব্রাসের সাথে আমি নিজেও 2-3 বার বসেছি। ওনারা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকেই বলে এসেছেন যে আমরা সম্পর্ক বেটার করতে চাই, কিন্তু ওনারা কিন্তু নিজেদের হাত থেকে আবার পুরোপুরি রশিটাও ছাড়েন না। এই যেমন শেখ হাসিনার এই প্রোগ্রামটা করে তারা কিন্তু বুঝাই দিলেন যে না, জিনিসটা ঠিক করতে হবে। আবার বাংলাদেশের সাইড থেকে আমরা যদি চিন্তা করি, আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কিন্তু অবশ্যই একটা ইতিবাচক চিন্তা আছে। তারা কিন্তু, যেমন ইন্ডিয়া কয়েকদিন আগে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিল, এটা একটা পার্টিকুলার নেগোসিয়েশনের মাধ্যমে হয়েছে, ডিপ্লোম্যাসির মাধ্যমেই হয়েছে।
সো ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় কিন্তু ইন্ডিয়ার ভিসাটা খুলে নাই এবং মানুষ কিন্তু অনেক প্রবলেম ফেস করছিল। এবং বাংলাদেশে যেটা বললাম যে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতে যেতে চায়, তারা সম্পর্কটা রাখতে চায়, কিন্তু কিছু কূটনৈতিক কারণে এই সম্পর্কটার যে বিচ্ছেদ হয়েছিল, আমি মনে করি এখন এটা বেটার দিকে আগাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারতকে চিন্তা করতে হবে যে তারা যেন কোনো দলকে, যেটা আমরা সবাই জানি যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতি তাদের যে একটা অন্যরকম ভালোবাসা ছিল, সেটা তাদেরকে কমাতে হবে, বাংলাদেশের মানুষের প্রতি আনতে হবে, এবং এটা কোনো পার্টিকুলার দলের প্রতি যাতে না থাকে। যেমন ইন্ডিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, কংগ্রেসের ছিল, কংগ্রেসের পর বিজেপি আসলো, বিজেপিও কিন্তু তাদের নীতি চেঞ্জ করে নাই। সো বাংলাদেশের ব্যাপারেও তাদের যাতে নীতিটা মানুষের প্রতি থাকে, কোনো পার্টিকুলার গভর্নমেন্টের প্রতি না থাকে। আবার বাংলাদেশের সাইড থেকে আমি মনে করি যে এখনো পর্যন্ত আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং উনিও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আর আগের পজিশনে নাই যে তারা দাসত্ব বরণ করবে। তারা তাদের দাবিগুলোকে তুলে ধরেই ভদ্রভাবে, কিছু জায়গায় তারাও কিন্তু শক্তভাবে কথা বলছে, আবার সেই সাথে তারা আমাদের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেয়া আছে যে হ্যাঁ, তোমরা যদি আমাদের এই কথাগুলো মেনে চলো, আমরাও ওয়েলকাম করছি। তো আমার যেটা মনে হয় স্টেজটা সেট করা আছে এখন, এই প্রি রিকুইজিটগুলো যদি আমরা মিলাতে পারি, ইনশাল্লাহ সামনে আমরা ভালো কিছু দেখব বাংলাদেশ ভারত সম্পর্কে। কিন্তু ভারতকে অগ্রাহ্য করে বাংলাদেশেরও চলা সম্ভব না, আবার বাংলাদেশকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এটা ভারতের জন্য ভালো হবে না। তো দুই দেশেরই সম্পর্ক উন্নয়নের প্রয়োজন রয়েছে। আমরা আলোচনায় আবারও ফিরব, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরব শিগগিরই। বিরতির পর ফিরে এলাম আলোচনায়। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ব্যারিস্টার সাহেব, যে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো আমাদের, সেই 5ই আগস্টের ঘটনার পর কি ঢাকা দিল্লি সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে? অবশ্যই, কারণ বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ ছিল ভারতের প্রতি, বিশেষ করে ভারতের একটা ভূমিকা ছিল শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট গভর্নমেন্টকে এত বছর ক্ষমতায় ধরে রাখার পিছনে, যেটা ওপেন সিক্রেটই ছিল। এই জায়গাটা থেকে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যেমন ক্ষোভ ছিল, পলিটিক্যাল পার্টিগুলোরও ক্ষোভ ছিল। সেটারই বহিঃপ্রকাশ হয়েছিল যে যখন ভারত বিরোধী স্লোগান সব জায়গায় শুনতাম আমরা প্রথম দিকে, এই জায়গাগুলোতে তখন ভারতের সাথে সম্পর্কটা কিন্তু বেশ খারাপ হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে কিছুটা চেষ্টা করা হয়েছিল, এবং আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ক্যাম্প থেকেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু সামহাও জিনিসটা কোনোভাবে এটাকে বেটার করা ওই সময় যায় নাই। তো বর্তমান গভর্নমেন্ট কিন্তু এসে সেই জায়গাটাকে চেষ্টা করেছে যে আগের থেকে বেটার পজিশনে আনতে, যেটার একদম ভাইব্র্যান্ট প্রমাণ হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাটা ইন্ডিয়া খুলে দিয়েছে, যেটা কিন্তু ওই সময় তারা খুলে নেয়। পুরো ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশিদের জন্য ওপেন হয় না। ইভেন যারা মেডিকেলে ভিসা নিতে যেত তাদেরও কিন্তু খুব কষ্ট করতে হতো। তো এই জায়গাগুলোতে আমরা মনে করি যে ডিপ্লোমেসি আবার ফিরে আসছে, বেটারভাবে হচ্ছে, কিন্তু সেই সাথে বর্তমান সরকার এটাও এনশিওর করছে যে আর ওই দাসত্বের শিকলে তারা বাঁধতে চায় না, তারা একটা মর্যাদা নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আপনি কি রাখতে বলতে চায়। চাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসাটা চালু করার মানে হচ্ছে এই যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে, অবশ্যই সুন্দর করতে চাচ্ছে বলে আপনি অবশ্যই। মনে করেন? এটা পাশাপাশি এইটা বলেন তো, যে তাহলে শেখ হাসিনা যাওয়ার পর ট্যুরিস্ট ভিসাটা বন্ধ হয়ে গেছিল, সেটা কেন করেছিল? এটা তো একদম কমপ্লিটলি ক্লিয়ার যে ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ধরনের ইন্ডিয়া বিরোধী প্রচারণা চলছিল, ইন্ডিয়াও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছিল। সেখানে অনেকবার বলা হচ্ছিল যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা, যেটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে এরকম আসলে বাংলাদেশে কিছুই হচ্ছে না। এবং স্পেশালি ভারতীয় মিডিয়াগুলা প্রথম দিকে খুব সক্রিয়ভাবে দেখানোর চেষ্টা করেছে যে শেখ হাসিনার পক্ষে তারা স্ট্যান্স নিয়েছিল, যেটা প্রথম 3-4 মাস কিন্তু আমরা খুব ভালো মতো দেখেছি যে তারা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ প্রমাণ করার অনেক চেষ্টা করেছে, সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছে। তো এই জায়গাগুলোতে কিন্তু তারা সফল হয় নাই, এবং একটা সময়ের পরে দেখা গিয়েছে যে না, বাংলাদেশে আমরা দেখেছি যে আপনার এই মন্দির পাহারা দিয়েছে, আপনার সব মসজিদ থেকে বের হয়ে গিয়ে মানুষজন হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। সো বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে তারা কালার করার অনেক চেষ্টা করেছিল ইন্ডিয়ান মিডিয়া, যেটাতে তারা সফল হয় নাই। তো পরবর্তীতে আস্তে আস্তে এটা অনেকটা কমে গিয়েছে, কিন্তু ওভারঅল বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা
ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব একটা ভালো হয় নাই। তার ওয়ান অফ দ্য রিজন ছিল অনেকটা কি ছাত্রদের দল এনসিপি, তারা সবসময় খুব বেশি অ্যান্টাই ইন্ডিয়ান স্ট্যান্সে ছিল। কিন্তু তাদের অ্যান্টাই ইন্ডিয়ান স্ট্যান্সকে আমি অসম্মান করব না, কিন্তু তাদের মানে ডিপ্লোম্যাসি বোঝার ক্ষমতাকে মানে কোশ্চেন করব। কারণ আমি যেটা বারবার না, আমি এই কথাটা অনেক জায়গায় বলি যে শাহবাগে বসে আপনি ইন্ডিয়া দখল করতে পারবেন না। কাজে ইন্ডিয়ার সাথে আমাদের যেই টোনে এখন কথা বলা হচ্ছে, যেই ধরনের মর্যাদা নিয়ে, এই ধরনের টোনে ডিপ্লোম্যাসির সামনাসামনি বসে বলতে হবে। এই দূর থেকে বসে ভাষণ দিয়ে ইন্ডিয়া দখল করা সম্ভব না। ইন্ডিয়া একটা নিউক্লিয়ার পাওয়ার, এটা আমাদের মানতে হবে। মেনে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, নিজেদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে। আচ্ছা, তাহলে আপনার কাছে কি মনে হয় এই সরকার তো মেয়াদ 5 বছর, রাফলি আমরা ধরি একটা নির্বাচিত সরকার 5 বছর জি। থাকেন, তো আজকে যে টানাপোড়েনটা দেখা যাচ্ছে, কারণ আমরা জানতে পারছিলাম যে এই নির্বাচিত সরকার আসলেই ভারত সরকারের সাথে কাজকর্মে সুবিধা হবে, তাদের পক্ষ থেকে আমরা শুনছি। সেখানে নির্বাচিত সরকার আসার পরও কিন্তু মোটামুটি একই অবস্থানে আছে। তো এটাকে কি আপনি মনে করেন এই দূরত্বটা কি সাময়িক নাকি এটা দীর্ঘমেয়াদী? কারণ এই সরকার তো 5টা বছর থাকবে। আপনি কি উপায় দেখতেছেন এটাকে, আচ্ছা, এই সম্পর্কটাকে? আচ্ছা, আমি যেটা দেখি সেটা হচ্ছে যে বেসিক্যালি এই সম্পর্কটার উপর একটা ঝড় বয়ে গিয়েছে। ঝড়টা বয়ে গিয়েছে যখন থেকে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেল, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এই সম্পর্কটা আর কখনো ভালো হয় নাই। সো 2 বছরের একটা গ্যাপ, এই 2 বছরের গ্যাপটাকে ক্লিয়ার করতে হয়তো 6 মাস যথেষ্ট না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে ওরকম কোনো নেগেটিভিটি ছিল না। কিন্তু ইন্ডিয়া এখানে একটা ছোট কাজ করে ফেলেছে যে শেখ হাসিনাকে কিছু, এই যে ওপেনলি এসে তারা ইন্ডিয়াতে প্রোগ্রাম করছে, ইন্ডিয়ান মিডিয়াকে তারা সুযোগ দিয়েছে। এবং এইখানে আপনি দেখবেন যে তার পরপরই যখন এটা নিয়ে মানে বাংলাদেশিরা আবার সোচ্চার হলো, বাংলাদেশের গভর্নমেন্ট আবার সোচ্চার হলো, ইন্ডিয়ান পার্লামেন্টে কিন্তু এটা উত্থাপন করা হলো যে এই পার্লামেন্টারি কমিটি এটা নিয়ে বসলো যে শেখ হাসিনাকে তারা সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না, এবং সেখানে কিন্তু বললো যে না, শেখ হাসিনাকে তারা সুযোগ দিচ্ছে না। সো তারাও কিন্তু কিছুটা হলেও একটু ব্যাকফুটে এসেছে, যেটা আমি মনে করি আমাদের জন্য একটা বড় অর্জন। কারণ শেখ হাসিনার সময় তারা মানে অনেকটা নির্লজ্জভাবেই শেখ হাসিনার গভর্নমেন্টকে ব্যাক করেছে, সব কিছুতে তাদের পক্ষে কথা বলেছে। সো এখন যখন মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা স্টেপ নিচ্ছে, তখন আমি মনে করি যে হ্যাঁ, এই কথাটা আমি ত্রিবেদী সাহেবের সাথে একমত যে ওনারা দুইজন যদি বসেন, আমাদের প্রিমিয়ার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার, তখন ইনশাল্লাহ একটা ভালো আউটকাম আসতে পারে। কারণ একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক ভালো করা ছাড়া দুই দেশেরই কোনো উপায় নেই। কাজেই মানে এটা যত খারাপ হবে, এটা আমাদের মানে দুই দেশের জন্যই খারাপ হবে। না, হ্যাঁ, তার মানে আপনি জোর দিচ্ছেন যে প্রতিবেশীর সাথে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। কেননা আমরা ইতিমধ্যে মানে অনেকদিন ধরেই ভারতের তরফ থেকে একটা কথা শুনতেছি। ভারতের দায়িত্বশীল ব্যক্তি, আমার এই মুহূর্তে মনে নাই, একজন বড় পলিটিশিয়ান, উনি বলছিলেন যে বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। এটা একটা কথা। এবং এই বিজেপি সরকার তো মোটামুটি বেশ লম্বা সময় ক্ষমতায়, তারা বলেছিল একটা সময় যে প্রতিবেশী প্রথম। তার মানে তাদের তরফ থেকে এই শব্দগুলো যদি আমরা চিন্তা করি, যে প্রতিবেশী প্রথম, আর একটা হলো বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সেক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান দুইটা দেশের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়? কিন্তু এই 55টা বছর আমরা পার করলাম, আপনি কি মনে করেন যে শেখ হাসিনার সময় ওই 15 বছর কি শান্তিপূর্ণ সহাবস্থান ছিল? তখন তো আসলে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল না, তখন তো আমরা দাসত্বের শিকলে আটকা পড়েছিলাম ভারতের কাছে, এবং যা কিছু ভারত চাচ্ছিল তা দিয়ে দিচ্ছিল বাংলাদেশের তৎকালীন গভর্নমেন্ট। তো যার কারণেই কিন্তু এই সমস্যা, এবং বাংলাদেশের মানুষের ক্ষোভটাও কিন্তু সম্পূর্ণভাবে জাস্টিফাইড। এখানে এই ক্ষোভটাকে জাস্টিফাই না করার কোনো উপায় নাই। কিন্তু ভুলটা আমাদেরও কোথায় হয়েছে সেটাও আমাদের বুঝতে হবে যে আমাদের এন্ড থেকে আমরা অতটুকুই বলতে পারি যতটুকু আমরা মানে আমাদের যতটুকু পাওয়ার আছে বা আমাদের যতটুকু ক্ষমতা আছে। তো এক্ষেত্রে ইন্ডিয়ার ব্যাপারেও আমি একটু বলবো, সেটা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার অবস্থানেও কিন্তু কিছু পরিবর্তন এসেছে। পাকিস্তানের সাথে তাদের একটা বড় সমস্যা চলছে অনেক দিন ধরে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপস, অনেকগুলো দেশের সরকারের সাথেই তাদের আর ভালো সম্পর্ক নাই। এর মধ্যে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের সাথেও তাদের একই অবস্থা ছিল। তো তারা কিন্তু তাদের আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক অনেক খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের সাথে যদি তাদের সম্পর্ক খারাপ, এটা কিন্তু তাদের জন্যও খারাপ, কারণ আশেপাশে আমার
সবাই আমার প্রতি যদি নেগেটিভ থাকে আমার কিন্তু অনেক ধরনের সমস্যা হবে, যেটা পাকিস্তানে ইন্ডিয়ার কিন্তু একমাত্র টার্গেট এই মুহূর্তে পাকিস্তানের সাথে যা প্রবলেম। বাকি দেশগুলো কিন্তু ইন্ডিয়ার জন্য ওরকম কোনো ইম্পর্টেন্স বহন করে না ইন টার্মস অফ মানে পাকিস্তানের সাথে যুদ্ধ দিয়ে ইন্ডিয়া একটা পলিটিক্যাল মানে প্রোপাগান্ডা চালাতে পারে। বাংলাদেশ ইজ নট দ্যাট মাচ অফ আ ফ্যাক্টর ফর ইন্ডিয়া, কিন্তু বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা তার জন্য ফ্যাক্টর। ভালো সম্পর্ক থাকলে আচ্ছা আমার পাকিস্তানের সাথে যুদ্ধ করছি, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, সেটা কিন্তু তাদের ইন্টারন্যাশনালি তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের জন্য বেটার। সো অনেক কনসিকুয়েন্স চিন্তা করে ইন্টারন্যাশনাল কনসিডারেশন থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা তাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য তারাও কিন্তু আপনি তাদের আজকে কথাবার্তা আমরা যে প্রতিবেদনটা দেখলাম যে ত্রিবেদী সাহেব কিন্তু ওয়ার্ম ছিলেন। উনি কিন্তু গতকালকেও বলেছেন যে দুই প্রিমিয়ার যদি বসেন তাহলে বেটার কিছু হবে। আজকে উনি বললেন যে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করা, এবং এই জায়গাগুলোতে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর করে আমাদের দাবিগুলো দিয়েছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা এবং শহীদ ওসমান হাদির যে কিলাররা ভারতে বসে আছে তাদেরকে ফেরত পাঠানো। সো এখন বলা হয়েছে, এখন আমরা দেখব যে ভারত কি স্টেপ নেয়, তারপরেই বোঝা যাবে যে কি অবস্থা। আচ্ছা, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে বাংলাদেশের অলমোস্ট 3 দিক না 3.5 দিক ধরতে পারেন যে ভারত দ্বারা বেষ্টিত। এই যে প্রায় 4000 কিলোমিটারের উপরে এই পথটা, এটা কিন্তু বাংলাদেশের আউটার সার্কেল, বাট ভারতের কিন্তু ইনার সার্কেল। অর্থাৎ ভারত বাংলাদেশে যদি আপনি একত্র করে দেখেন একটা খণ্ড, তাহলে পুরাটাকে যদি একটা বডি ধরেন তাহলে বাংলাদেশ কিন্তু স্টোমাক হয়ে যায়। তো যে স্টোমাক যদি হয়ে যায়, সেই স্টোমাকটা যদি পয়জনাস হয়, সেটা বাংলাদেশের জন্য তো খারাপ বটেই, পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের জন্য খারাপ, মানে সেটার কনসিকুয়েন্স তাকেও ভোগ করতে হবে। তাহলে 5ই আগস্টের যে পট পরিবর্তন হইল, সেই পট পরিবর্তনের পর বাংলাদেশে এমন 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 কি হইল হার্মফুল, যেটার জন্য ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছাইল এ পর্যন্ত। মানে এমন কি হলো, মানে আমার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এমন কি পরিবর্তন ঘটলো, আভ্যন্তরীণ রাজনীতি যদি ধরি, যে কারণে এটা হলো। অভ্যন্তরীণ রাজনীতিতে প্রথম পরিবর্তন হচ্ছে যে ভারতের প্রতি মানুষের যে একটা ঘৃণা ছিল, তার মূল কারণ ছিল যে গত 15 বছরে তারা যেভাবে করে শেখ হাসিনার সমস্ত নির্বাচনকে তারা সাপোর্ট করেছে, এবং এই ধরনের অনেক কথাও এসেছে, এভিডেন্সও কিছু কিছু জায়গায় আছে যে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে কিছু জায়গায় এবং শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিয়েছে। শেখ হাসিনার 2018 নির্বাচন বলেন, 2024-এর নির্বাচন বলেন, অনেক দেশই কিন্তু এই নির্বাচনগুলোকে আপনার প্রশ্নের সম্মুখীন করেছে, কিন্তু ভারত করে নাই। ভারত কিন্তু চাইলে তখন করতে পারত, তারা করে নাই, তারা স্বীকৃতি দিয়েছে। তো এই জায়গাগুলোতে মানুষের অনেক ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলোই কিন্তু সামনে চলে এসেছে ভারতের বিপক্ষে। তো এই জায়গাগুলোতেই যখন শেখ হাসিনার সরকার পড়ে গেল, সবাই ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। সেই জায়গাটাতে কিছু ছাত্র উপদেষ্টা ছিলেন যারা ওই সময় আপনার গণঅভ্যুত্থানের ফ্রন্টে ছিলেন, তারাও কিন্তু ভারত বিরোধী কথাবার্তা শুরু করলেন। এবং সেই সময় আমি খুব কাছে থেকে ডিপ্লোম্যাসিটা দেখেছি যে তৎকালীন গভর্নমেন্ট সঠিকভাবে ইন্ডিয়ার সাথে এই জিনিসটাকে ঠিক করার ব্যাপারে তারা কোনো স্টেপ নেন নাই। তারা যদি চাইতেন এটাকে আরেকটু বেটার করতে পারতেন, তারা চাইলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু একটা সব জায়গায় একটা প্রবলেম ছিল, মব হতো, তারা এটাকে থামাতে পারতো না। ইন্টারন্যাশনাল ডিসপিউট তারা দেখছে হচ্ছে, তারা এটাকে থামাতে পারতো না। তাদের জাস্ট একটাই ভালো করেছেন তারা, যে তারা নির্বাচনটা সুন্দর করে দিয়ে যেতে পেরেছেন। আদারওয়াইজ এই 2 বছরে তাদের যে কাজ করার সুযোগ ছিল তারা ওটা পারেন নাই। তারা অনেক ঢিলেঢালা সরকার ছিল, অনেক উইক একটা সরকার ছিল, এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রেশারও ছিল তাদের উপর। সর্বোপরি আমাদের তখন যে প্রধান আমাদের প্রফেসর ডক্টর ইউনুস ছিলেন, ওনারও বয়স হয়ে গিয়েছেন, ওনারও সেই কন্ট্রোল ছিল না সবার প্রতি, প্রধান উপদেষ্টার। এই জায়গাগুলোতে আমি মনে করি যে এই পুরা ডিপ্লোম্যাসিটা ইট ওয়েন্ট একদম কমপ্লিটলি, যেটা হওয়া উচিত ছিল তার একদম বিপক্ষে চলে গেছে, এবং পুরা সময়টার মধ্যে কোনো সুযোগই ছিল না যে বাংলাদেশে কি আপনি কখনো শুনেছেন যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে? ইন্ডিয়া কেউ যেতে পারছিল না, মেডিকেল ভিসার জন্য কত লোক এসে বলতো যে ভাই ইন্ডিয়ায় যেতে পারছি না, ইন্ডিয়া স্লো করে রেখেছে, আটকে রেখেছে। তারা বাংলাদেশকে বুঝাচ্ছে যে না, তুমি আমাদের সাথে, তুমি আমাকে নিয়ে এখানে বসে বসে নেগেটিভ কথাবার্তা বলবে, আমি তোমাকে অ্যাক্সেস দিব না। বাংলাদেশের মানুষের তো আবার ওইখানে যেতে হবে,
মানে কিছু না হলেও তাদের ইন্ডিয়া যেতে হবে। তো একদিকে ঘৃণা, একদিকে যেতে হবে, সবকিছু মিলায় তো সম্ভব না। তো ওই জায়গাটাতে আবার আমাদেরও বুঝতে হবে যে ভারত আমাদের দরকার আছে। হ্যাঁ, সমমর্যাদা না দিলে আমরা কোশ্চেন করব, কিন্তু সেই কোশ্চেনটা যেন এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করছে ওভাবে হয়, এই শাহবাগের সামনে দাঁড়ায় যে ইন্ডিয়া দখল করে নিব ওইভাবে না হয়। আপনার কাছে আবারও ফিরবো, জি। তার আগে আমরা একটু বিরতির সময় হয়েছে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায়। ব্যারিস্টার শাহেদুল আজম, আপনার কাছে আমি এখন অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। আমরা যতটুকু জানি যে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী 20শে অগাস্ট। সেই 20শে অগাস্টের নির্বাচনে আমরা দেখলাম যে 2/3 মেজরিটি পাওয়া বিএনপির তরফ থেকে এখনও একেবারে চূড়ান্ত না হলেও মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই প্রার্থী হতে যাচ্ছেন। পাশাপাশি 11 দলীয় যে বিরোধী দলীয় জোট, তারা অলরেডি একজন প্রার্থীকে তারা চূড়ান্ত করেছেন, কর্নেল অলি সাহেব, যিনি আগে বিএনপিতে ছিলেন এবং এবার নির্বাচনের আগে ওখানে জয়েন করেছেন। আমরা যেটা জানি, বাংলাদেশের সংবিধান মোতাবেক 70 অনুচ্ছেদের মোতাবেক দলের বাইরে ভোট দিতে পারবে না। সেই হিসাবে আপনার বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত। সেক্ষেত্রে পরাজয় নিশ্চিত জেনেও কর্নেল অলি সাহেবই বা মনোনয়ন নিলেন কেন? আর বিরোধী 11 দলীয় যে জোট, তারাই বা তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিলেন কেন? আপনি কি মনে করেন? আমার ধারণা যে ওনাদের জাস্ট একটা ইচ্ছা ছিল যে একজনকে, মানে কর্নেল অলি সাহেব, মানে ওনাদের এই জোটের একজন ইম্পর্টেন্ট পার্সন, উনি নির্বাচনে জিততে পারেন নাই, তো ওনাকে জাস্ট একটা অনার করার জন্য এটা দিয়েছে। কারণ আলটিমেটলি এটার তো কোনো আমি কারণ দেখছি না যে বিএনপি 2/3 মেজরিটি ফ্লোর ক্রসিং হবে না এখানে ওনাকে দেয়া। এবং এমন না যে, হ্যাঁ, একটা জিনিস আপনি যেটা বলেন যে কর্নেল অলি সাহেব কিন্তু একসময় বিএনপির ছিলেন, ওনার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে বিএনপির অনেকের, কিন্তু আবার উনি কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এবং সর্বোপরি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়াকে নিয়েও কিন্তু উনি নেগেটিভ কথাবার্তা বলেছেন। তো এরপরে আসলে মানে ওনাকে কেউ ভোট দিবে বিএনপি থেকে এটা আশা করে নির্বাচন করবে এরকম কিছু না। এটা হয়তো জাস্ট একটা তারা অনার করার জন্য যে উনি দলে, মানে ওই জোটের একজন শীর্ষ নেতা দেখানোর জন্য হয়তো একটা কাইন্ড অফ, মানে কি বলবো, যে এটাকে একটা ডেকোরেশন পিস হিসাবে দিয়েছেন যে আচ্ছা আপনাকে আমরা সম্মান দেখালাম যে এখান থেকে আপনি আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। এটা ছাড়া আর মানে কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। কারণ এখানে ফ্লোর ক্রসিং এর কোনো সুযোগ নেই, এটা সবাই জানেন। এবং এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এখানে কেউ ফ্লোর ক্রসিং করবে এটা আশা করাও এই সময় সম্ভব না। না, ধরেন আপনি আমাদের যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নিঃসন্দেহে উনি একজন মার্জিত, রুচিশীল, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং দীর্ঘ সময় উনি বাম ঘরানার হলেও দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বেগম খালেদা জিয়ার সাথেও তার অত্যন্ত ভালো সম্পর্ক এবং দীর্ঘ 15টা বছর আন্দোলনের সাথে উনি লেগেছিলেন। এগুলো সবই সত্য এবং সেই হিসাবে তার যে গ্রহণযোগ্যতা, এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ খুব একটা নাই। পাশাপাশি যদি আপনি বাংলাদেশে যদি একটা জিনিস দেখেন, কর্নেল অলি, উনি কিন্তু একজন ফ্রিডম ফাইটার, পাশাপাশি উনি একজন আর্মি অফিসার। আরও ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপির যিনি ফাউন্ডার, সেই জিয়াউর রহমান সাহেব, ওনার টোয়াইসই ছিলেন উনি। প্লাস উনি একজন বীর বিক্রম পাওয়া লোক। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তো আপনি, আমি বা সবাই, কেউ চেতনার বিপক্ষে আছে কি না থাকলে গুপ্ত। তো এই যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সবাই আমরা, ইভেন বিএনপি নিজেও, তা সত্ত্বেও কি আপনার বিএনপির ভোটটা, যে ভোটগুলো আছে, সেগুলো কি দলীয়ভাবেই ভোটটা হবে নাকি মুক্তিযুদ্ধের মূল্যায়ন করার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আচ্ছা, প্রথমত আমি একটু মানে ওই যে ইয়েতে চলে আসি যে জোটগুলো কিভাবে হয়েছে। আচ্ছা, প্রথমত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম। সেই জায়গাটাতে আমাদের সবার একটা লক্ষ্য ছিল যে ফ্যাসিস্টদের বিপক্ষেই 11 দলীয় জোট বলুক এবং আমরা এখন বিএনপি জোটে যারা আছি আমরা সবাই একসাথেই ছিলাম। তো আমি
অন্তত এনডিএমের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের কোনো দলের বিপক্ষে কোনো ট্যাগিং বা এই ধরনের কথাবার্তা বলার রেকর্ড খুব বেশি নাই। কিছু কিছু জায়গায় হয়তো বলা হয়েছে, কিন্তু এমন না যে আমরা এটা নিয়ে রাজনীতি করছি বা কিছু। তো এক্ষেত্রে এই আপনি যখনই জামাতে ইসলামের সাথে যাবেন, ৭১-এর প্রশ্নটা চলে আসবে। বিএনপি বাংলাদেশে একমাত্র দল, এবং সেই সাথে আমি আমাদের এনডিএমকেও দাবি করব যে আমরাও কিন্তু ৭১-কে ধারণ করি, সেই সাথে ২৪-কেও ধারণ করি। আপনি যদি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কথা বলেন, তারা ৭১ নিয়ে রাজনীতি করেছে। হ্যাঁ, ৭১-এ তাদের অবদানের কথা অনেক জায়গায় আসবে, কিন্তু ৭১ নিয়ে তারা ব্যবসা করেছে। আবার ২৪-এর কথা বলি, ২৪ নিয়েও এখন একদল ব্যবসা করছে। একটা সময় ছিল যখন আমি অনেক জায়গায় গিয়ে বলতাম যে বিএনপি কি ঠিকমতো আমাদের আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি ঠিকমতো মানুষের কাছে তুলে ধরতে পারছে, এটা আমার নিজের কাছে মনে হতো। তো পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম এই যে আওয়ামী লীগের ফলের পরে, যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে ওভারসেল করে ফেলেছিল। মানুষ আসলে এইটা পছন্দ করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ মন থেকে ধারণ করে, কাজে তাকে আসলে সেল করার দরকার নেই, কিন্তু আওয়ামী লীগের দরকার ছিল, তারা সেল করেছে। তো এখন সিমিলারভাবে সবাই বলে যে ২৪ কি বিএনপি ওন করে না, বিএনপি ২৪ ওন করে, কিন্তু বিএনপি বা বিএনপি জোট আমরা এই সেলিং বাণিজ্যটাতে যেতে চাই না, যে আমরা সামনে ছিলাম, কে সামনে ছিল, সামনে ছিল জনগণ। তো এই যে জোটটা জামাত এনসিপি, তারা বারবার চেষ্টা করছে সম্পূর্ণ ক্রেডিট ২৪-এর নিজের দিকে নেয়ার। আরে ভাই, ১৭ বছরে বিএনপির কত লোক, এবং বিএনপি জোটের সাথে যারা ছিল, আমরা এনডিএম ছিলাম এবং অন্যান্য যারা ছিল, আমরা সাফার করি নাই, সবাই যার যার মতো সাফার করেছে। এবং সেই সাফারিংটাকে তোমরা যদি খালি তোমরা ১ মাস ২ মাস সামনে থেকে মনে করো যে এটা আমরা অ্যাচিভ করে ফেলেছি, তাহলে আলহামদুলিল্লাহ, ওটা ভাবতে থাকো, কারণ ভাবলে তোমাদের পরিণতিও একসময় আওয়ামী লীগের মতোই হবে। কারণ আমাদের এটা নিয়ে ব্যবসা করার দরকার নেই, জনগণই বুঝবে। এখন দেশের সার্বিক সমস্যাগুলো রেখে তারা এই জুলাইকে অন করবে সেটা নিয়ে ব্যস্ত। তো আপনি যে প্রশ্নটা করলেন, ওইটার ব্যাকগ্রাউন্ডে আমি এটা বললাম যে জামাত ইসলাম যেখানেই আসবে প্রশ্ন চলে আসবে ৭১-এর তাদের ভূমিকা, এবং জামাত কখনোই এটা ওপেনলি, জামাতের রাজনীতি যেটাই হোক, জামাতের রাজনীতি নিয়ে আমি কথা বলবো না, কিন্তু তারা কি একবার একটা কোথাও গিয়ে সুন্দর করে বলেছে যে ৭১ সালে যা হয়েছে, জামাত দেশের বিরুদ্ধে অবস্থান করেছিল, বাংলাদেশ গঠনের বিরুদ্ধে, আমরা বর্তমান প্রজন্ম এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং পূর্ববর্তী প্রজন্মের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা চাচ্ছি, এই কথাটা তারা এইভাবে বলে না। তারা কি করে, তারা খুব সুন্দর করে টেকনিক্যালি আমার আপনার মতো লয়ারের মতো অ্যান্সার দেয় যে আমরা যা ভুল করেছি জীবনে সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি। এখন জিনিসটা হলো যে ধরেন আমি আজকে কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, আমি রাতে গিয়ে নামাজে আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি তো মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে মাফ করে দিন। তার মানে হলো যে আমি ওই পার্টিকুলার ভুলের জন্য মাফ চাচ্ছি, কিন্তু আমি বললাম আল্লাহ সবকিছুর জন্য মাফ করে দিন, তাহলে ওটা একটা পড়ে যাচ্ছে। তো জামাতও খুব টেকনিক্যালি অ্যান্সার দেয়। তো এই জায়গাটা থেকে জামাতের সাথে যেই যাবে তার ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন চলে আসবে, যে আমি ফ্রিডম ফাইটার, আমি এই জোটের সাথে আছি, যে জোটটা বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাদের সমস্যা ছিল, তারা সেই সময় মানে বিভিন্ন ধরনের একটা ছোট্ট বিরতি জি, জি। নিচ্ছি। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, ততক্ষণ সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সেই ওই অনেকক্ষণ অপেক্ষা করা এনসিপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হুমায়ুন আসছে। অবশ্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, সেটা আমরা জানি। তারপর সে যে আসছে, আপনাকে স্বাগত। ইতিপূর্বে বেশ কিছু আলোচনা হয়েছে, যেহেতু আপনি ছিলেন না এখানে, ভারতের সাথে সম্পর্ক শীতল হচ্ছে না উষ্ণ হচ্ছে, এইসব বিষয়ে আলাপ হয়েছে। তো ফাইনালি আলাপ করতে করতে আমরা যে জায়গাটায় আসছি, প্রসঙ্গ চেঞ্জ হলো, সেখানে আসছি যে জামাত মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চায়নি, এবং কর্নেল অলি জানে তার পরাজয় নিশ্চিত, তারপরে সে নির্বাচনে কেন দাঁড়াইলো বা তাকে কেন প্রার্থী বানাইলো। প্লাস ব্যারিস্টার শাহেদুল আজম একটা কথা বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ক্যাশ করত, একইভাবে জামাত জুলাই ২৪-কেও ক্যাশ করার চেষ্টা করছে, এই ক্যাশের রাজনীতিটা উনি সমর্থন করেন না, ইত্যাদি ইত্যাদি। তো সেই আলোকে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। তিনি ফাঁকে বলেছেন যে কর্নেল অলি উনি জামাতে যোগ দিছে, মানে তার ভিউটা এরকম, জামাতে যোগ দিছে যেহেতু একটা পরীক্ষিত বিএনপির নেতা ছিল সে, তো জামাতে যোগ দেওয়ার মানে সে
স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে গেছে, মানে অস্পষ্টভাবে এটাই বলা। তো এটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক এবং দর্শকদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। ২ ঘন্টা রাস্তায় জ্যাম ঠেলে পৌঁছতে পেরেছি। বাংলাদেশের ট্রাফিক সিস্টেমকে ধন্যবাদ যে অন্ততপক্ষে একটা জায়গায় পৌঁছতে পেরেছি শেষ মুহূর্তে হলেও। যা হোক, যেটা নিয়ে আলাপ হচ্ছিল ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ২ টো লাইন একেবারে না বললেই না। ওটা বলে তারপরে অন্য বিষয়গুলো বলছি। ভারত বাংলাদেশের সাথে বা আমাদের যে সম্পর্ক, সেটা আমরা সবসময় থেকে দাবি করে এসেছি, ইট হ্যাজ টু বি আ রেসিপ্রোকাল রিলেশনশিপ। হোয়াট ইউ গিভ দ্যাট ইউ টেক। ভালোবাসা সবসময় সমানে সমানে হওয়া উচিত। তুমি আমায় যতটুকু ভালোবাসা দিবা, আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসা দিলে আমি সবসময় বঞ্চিতই হব, এবং সেটাই হয়ে এসছে। যেমন ভারত এই পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে এবং আওয়ামী লীগের সাথে সম্পর্ক রক্ষা করেছে। ভারতের সম্পর্ক কখনোই বাংলাদেশের সাথে ছিল না। আস্তে আস্তে আমি লাইভ প্রোগ্রাম যেহেতু শোনার সুযোগ হচ্ছিল, ভাই বলছিলেন যে বাংলাদেশে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ইন্টারিম গভর্নমেন্ট কুডন্ট হ্যান্ডেল দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়েল, বাট এই গভর্নমেন্ট পেরেছে। এই গভর্নমেন্ট ফেব্রুয়ারি মাসেই কিন্তু ভারতীয়দের জন্য বাংলাদেশের বর্ডার ওপেন করে দিয়েছে, কিন্তু ভারত সরকার কিন্তু সাথে সাথে আমাদের জন্য সেই বর্ডার ওপেন করে নাই। এই ত্রিবেদী সাহেব জুন মাসে না আসা পর্যন্ত কিন্তু আমাদের ভিসা চালু হয় নাই। এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ভিসা একেবারে বন্ধ ছিল ব্যাপারটা এমন না, মেডিকেল ভিসা কিন্তু চালু ছিল। তো ওই জায়গাটা তথ্যটা সঠিক করে দিই। এখন ভারতের সাথে বাংলাদেশের যেই বেসিক কোর ইস্যু, সেটা হচ্ছে বাংলাদেশে এত বড় একটা গণহত্যা চালিয়েছে যেই ব্যক্তি এবং তার যেই সহযোগীরা, যাদের ব্যাপারে এখন তো ধরেন মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, ইতিহাসের একটা বড় অংশ, বাংলাদেশের জন্মের ইতিহাস হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। কিন্তু ওই সময়কার ডকুমেন্টারিগুলো দেখে আমরা ইতিহাসকে শিখি, জানি। কিন্তু এই মুহূর্তে ২৪ আমাদের চোখের সামনে একেবারে দগদগে একটা আমাদের অনুভূতি, আমাদের চোখের সামনে এখনো ২৪ প্রতিদিনকার স্টোরি। সো এই জায়গায় কেউ যদি এসে বলে, এবং এমন মানুষকে আশ্রয় দিয়েছে যে দিনের আলোতে অকপটে মিথ্যা কথা বলে এবং বাংলাদেশের মানুষের কাছে একেবারের জন্য কোনোভাবেই তার বা তার দলের কেউ ক্ষমাপ্রার্থী হয় না, নো রিমোর্স অ্যাট অল। এটা কি মানুষ এরকম হতে পারে? বরঞ্চ বাংলাদেশ সরকারকে নানানভাবে ডিস্টার্ব করার জন্য তারা নানান রকম কূটনৈতিক চাল একটার পর একটা দিয়েই যাচ্ছে। এখন ভারত সরকারের যে সংকটটা, আমি এই জায়গা থেকে সরকারের প্রশংসাও করতে চাই, আবার একটু সমালোচনাও করতে চাই। সরকার যেটা করেছে, প্রথমেই সরকার ভারতের কাছে নতজানু হয় নাই। ভারতের সরকারের কাছে যে মাথা না টুকে গিয়েছে মালয়েশিয়া, গিয়েছে চায়না। এবং আপনি অবশ্যই জানেন যে চায়নার সাথে অলরেডি আমাদের তিস্তা ব্যারেজ যে প্রকল্প, সেটার জন্য আমাদের একটা চুক্তিও হয়ে গিয়েছে। এখন এই যে বর্ডারে চিকেন নেকের যেই জায়গাটার যে ভারতের জন্য যে নিরাপত্তা ইস্যু, চায়নার সাথে আমাদের সম্পর্ক যত গভীর হবে, তিস্তা প্রকল্পের দিকে আমরা যত সামনে আগাবো, তত কিন্তু ভারতের জন্য একটা বড় কনসার্নিং বিষয়। যেই ভারত এতদিন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরেও কিন্তু ভারত স্বীকার করতে চায় নাই যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, তারা অ্যাকনলেজ করা বা গ্রিড করারও প্রয়োজন মনে করে নাই। বারবার চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যাতে একটা নির্বাচিত সরকার আসার পরেও কিন্তু তারা, ত্রিবেদী সাহেব বাংলাদেশে পাড়া দিয়েই যে কথাটা বলেছেন, সেটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক মন্তব্য করেছেন না তিনি। দেখেন, এখন যত আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদের অবস্থান স্পষ্ট করছি, তত কিন্তু আমরা মনে করি যে আমাদের অবস্থান শক্ত হতে পারে। দেখেন, বর্ডারে যেইভাবে ভারত এই পুশিনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, আমাদের বর্ডার গার্ড এবং বর্ডার এরিয়ার যে মানুষগুলো আছে, তারা কিন্তু এটাকে শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা যেই নোংরা রাজনীতিটা করার চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এটা টলারেট করে নাই। তারা খালি হাতে সেই জায়গায় বলেছে, আপনি বর্ডার গার্ডদের, আমাদের বর্ডার গার্ডদের মাশাল্লাহ তাদের বলতে শুনেছি আমরা যে ওদের হাতে অস্ত্র আছে, আমার হাতে অস্ত্র নাই। আমি লালমনিরহাটে একজন বর্ডারে কিল্ড হয়েছিলেন, উনি মাছ ধরতে গিয়েছিলেন, ঘরে খাবার নেই। ওখানে গিয়ে ওনাকে মানে বর্ডারে ওনাকে গুলি করে মেরে ফেলা হয়। উনি কিন্তু রাস্তাও ক্রস করে নাই, বর্ডারের লাইনটাও ক্রস করে নাই।
কিন্তু উনাকে মেরে ফেলা হয় এবং উনার একটা কন্যা সন্তান, উনি যেদিন মারা যান তার ঠিক 5 দিন পর তার সন্তান সম্ভব স্ত্রীর আরেকটা কন্যা সন্তানের জন্ম হয়। আমি কদিন আগে খোঁজ নিয়েছি, যেহেতু গিয়েছি, একটা তো দায় আছে আমাদের, এই দায় থেকেই তো রাজনীতিটা করতে আসা। আমি খোঁজ নিলাম যে বোন আপনার বাচ্চাটা কেমন হচ্ছে, জানতে পারলাম কি জানেন, শ্বশুরবাড়ি তার দায় নিতে পারছে না, 2টো বাচ্চা, মেয়ে বাচ্চা সহ বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই মহিলার দায়িত্ব, এই রাষ্ট্র এইটার জবাবদিহিতা নিবে না? আপনি দেখেন সেই যে ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে ফেলানি হত্যাকাণ্ড, ফেলানিরকে মেরে যেভাবে কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছিল, সেই দৃশ্য কি স্যার আপনি বলেন তো আপনার মানসপট থেকে কোনোদিন মুছে ফেলতে পারবেন? তো এই যে জুলাই জাদুঘরে সেই জায়গাটা যে তৈরি করা হয়েছিল, কাকে খুশি করতে, কার নির্দেশনায়, কার দ্বারা আদিষ্ট হয়ে এই স্মৃতিচিহ্নটা মুছে ফেলা হলো ওখান থেকে? আমরা তো দেখেছিলাম যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়, যখন আমাদের বন্ধু বান্ধব যারা ওখানে সহযোদ্ধারা ওখানে গিয়েছিলেন, আমরা তো জানতে পেরেছিলাম যে দেয়ার ইজ এ কর্নার যেখানে ফেলানির ওই স্মৃতিস্তম্ভটা আছে, সেটা নাই। আমি তো অবাক হব না কালকে যদি উনাদের দাবির মুখে ফেলানি রোড যেটা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে, সেটাও না জানি আবার নামটা আবার কাউকে খুশি করতে গিয়ে পরিবর্তন করে ফেলা হয়। এগুলো প্রশ্নের বিষয়। তাদের সাথে আমার সম্পর্ক, ওই যে বললাম, রিসিপ্রোকাল হতে হবে। তুমি আমার বর্ডারে কাউকে মারবা না, আইন আছে সুস্পষ্ট। বর্ডারে যদি কেউ আনলফুলি বর্ডার ক্রস করতে চেষ্টা করে তাকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। তারপর যদি তাকে ফেরত দিতে হয়, সেইটাও আপনি বাংলাদেশে যে বর্ডার গার্ড তাদের সাথে আলোচনা করে নেগোশিয়েট করে আমরা যেটা করি, হ্যাঁ, নিত্যদিন মিডিয়েশন, আরবিট্রেশন, ওই ধরনের একটা সিস্টেমের মধ্যে গিয়ে তারপর আপনাকে প্রসেসের মধ্যে দিয়ে অ্যাম্বাসির মাধ্যমে আপনি ফেরত দিতে পারবেন। আপনি তো মানুষকে বর্ডারে গুলি করে দিতে পারেন না, আইন সমর্থন করে না, আন্তর্জাতিক আইন তো করেই না, দুই দেশের মধ্যে যে ট্রিটি আছে সেই ট্রিটিও সমর্থন করে না। এখন দেখেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য there is a clear extradition treaty between us. It is not being followed. আমরা শুরু থেকে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, ভাই বললেন কিছু করে নাই, কারণ কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করে নাই ভারত সরকার। এবং কতটা অসহযোগিতা, কত ইন্ধন ভারত সরকারের পক্ষ থেকে ছিল, সেগুলো বিস্তারিত বললে আরও 2টা শো লাগবে। কিন্তু আপনি দেখেন ক্ষমতা কাঠামোতে ইন্টারিম গভর্নমেন্টের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং এই ইস্যুগুলো যিনি ডিল করছেন, উনি কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে জাতিসংঘের মতো জায়গায় নিজের অবস্থান এবং বাংলাদেশের অবস্থানকে অনেক উন্নত জায়গায় নিয়ে গিয়েছে। সুতরাং ঢালাওভাবে বিএনপি সরকার আর ইন্টারিম সরকারকে কাউকে কম ক্রেডিট, কাউকে বেশি ক্রেডিট, কাউকে হেয় করে দেখার সুযোগ নেই। এখন যেই প্রশ্নে আমরা বারবার বিভক্ত হয়ে যাই, সেই প্রশ্নের আগে আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে ধরেন আমরা 2 ভাই বোনই কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এবং আমাদের সকাল বিকাল একসাথে চা কফি খাওয়া, এবং আজকে থেকে না, স্টুডেন্ট লাইফ থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশন একসাথে করেছি, প্র্যাকটিসও একসাথে করি। আমার মনে পড়ে না যে 2024-এর আগে বিএনপি আর জামাত আলাদা, স্যার আপনি তো নিজে ভোটও দেন, আলাদা প্যানেল দিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন করেছে। তাহলে 24 বছরের সংসার যাদের সাথে, 24 বছর যারা একসাথে থাকতে পারলো, 24 বছর আপনি স্বাধীনতার বিপরীত শক্তি যারা ছিল তাদের দায় নিয়ে চলেছেন। এবং আপনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, আপনারা তখনও বলেছেন যে মুক্তিযুদ্ধের দায় এখন আর বর্তমান জামাতের উপর বর্তায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি এই কথাটা? বহুবার বলেছেন। আমি আপনার কাছে আবার ফিরবো, সময় থাকলে অবশ্যই ফিরবো। আমি জাস্ট একটা কথা এটা শেষ করে নিই, এই লাইনটা, সেটা হচ্ছে ধরেন এই কথাটা কিন্তু বিএনপি সরকারের সাথে বিএনপি সরকার যখন জামাত সরকার, মানে জামাতকে সাথে নিয়ে জোট করে ক্ষমতায় গিয়েছিল, জামাতের গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছিল, মন্ত্রিত্ব তুলে দিয়েছিল, তখন কিন্তু তারা জামাতকে ডিফেন্ড করতো। 24 পর্যন্ত তারা একসাথে ছিল। এখন দুঃখ কি জানেন, 24 পরবর্তী সময় সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে দেশটাকে বাঁচানোর জন্য সংস্কার করে দেশের যে ভঙ্গুর কাঠামো, যেই এক দফার প্রমিসে এই বাংলাদেশ গড়ে উঠেছিল, সেই প্রমিসে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ছিল, যে প্রমিসগুলো ঐক্যবদ্ধ কমিশন এখন করছে কি, কার দ্বারা আদিষ্ট হয়ে ওই বিএনপি আর জামাত ওই যে এক ঘরের মধ্যে ভাই ভাই মারামারি লাগায় দেয়। এখন চলছে সেই রাজনীতি। থাকলে আমি আবার ফিরবো, তার আগে অল্প সময়ের জন্য শাহেদ আজমের কাছে যাচ্ছি, যেহেতু অনেকক্ষণ সে দীর্ঘ সময় বলতে। আপনার কাছে 2টা প্রশ্ন আমার। প্রথম প্রশ্ন হলো,
জুলাইকে একটা ইমোশন বলা হয়েছিল সরকারের দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু এখন আমরা দেখছি যে জুলাইয়ের যে এক দফা ঘোষণা সেটা নিয়েও একটা লড়াই শুরু হয়েছে, কে দিয়েছে। জুলাই যদি শুধু ইমোশনই হবে তাহলে এটা নিয়ে লড়াই হচ্ছে কেন? এটা তো যত আড়াল করা যায় তত ভালো, কিন্তু জুলাই ঘোষণাটা নেয়ার জন্য আবার চিন্তা করা হচ্ছে এক দফা কে ঘোষণা করেছিল, এইটা কেন? এটাতে আমি 30 সেকেন্ডে বলুন। জি আচ্ছা, এটাতে আমি মনে করি যে এটা কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন লাস্টে যে এটা নাহিদ সাহেব ঘোষণা দিয়েছেন। সো এখানে যেটা ভুল ত্রুটি ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এটা কারেক্ট করে দেওয়া হয়েছে। সো এটা নিয়ে আসলে আমি মনে করি যেটা ভুল হয়েছিল সেটা স্বীকার করা হয়েছে, যেটা বাংলাদেশে নর্মালি করা হয় না। সো বেশ ভালো। আপনাকে আরেকটা প্রশ্ন, 30 সেকেন্ডে বলবেন। আপনি বলছেন কর্নেল অলি যেহেতু জামাতে যোগ দিচ্ছে, অনেকেই বলে সে জামাতি হয়ে গেছে। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরেন গিয়া এই জামাতের সমস্ত লোক যদি এই মুহূর্তে সে বিএনপিতে যোগ দিয়ে দেয়, তাহলে কি তারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে যাবে? না, জামাতের না, আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি একদম ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে জামাতে খুব চমৎকার কিছু মানুষ আছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার সহ আলোচক যেমন বলছিলেন যে আমরা একসাথে থাকি, আমাদের প্রচুর জামাতের কলিগস আছেন, খুব ভালো মানুষ। তো জামাত ওদের আদর্শের জায়গাটা ক্লিয়ার করে নাই দেখে কর্নেল অলির মতো মানুষ যখন এই জোটে আসবে উনি স্বাধীনতার পক্ষের ভোটগুলো পাবেন না। আমি শুধু এটুকুই বলতে চাইছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। হুমায়রা, আপনাকেও ধন্যবাদ। শাহেদ আজম, আপনাকেও ধন্যবাদ। হুমায়রাকে আরেকটু বেশি পাইলে আমাদেরকে ভালো লাগতো। যাই হোক, আমরা এখন কত কথা বলার ছিল না। শেষ করব। দর্শক, মানে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পারবেন আগামী সকাল 7টায় এবং আগামীকাল রাত 9টায় একই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হব, আবার হয়তো নতুন অতিথিদেরকে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।